গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 12 মে মঙ্গলবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: প্রবীণ বিজেপি নেতা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ দ্বিতীয়বারের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন। এদিকে গুয়াহাটি খানাপাড়ার পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন, বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী তথা 22টি রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী সহ বিজেপির প্রবীণ নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, শিল্পপতিরা উপস্থিত থাকবেন বলে বিজেপির বিধান পরিষদীয় দলের নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানান। ফলে এদিন জাঁকজমকপূর্ণ এক শপথের অনুষ্ঠান দেখবে গোটা দেশ। সকাল 11টায় শুরু হবে শপথের অনুষ্ঠান। দুপুর 11:40 মুখ্যমন্ত্রীর পদে দ্বিতীয়বার মন্ত্রগুপ্তির শপথ নেবেন হিমন্ত বিশ্ব শর্মা। কয়েকজন মন্ত্রীও শপথ নেবেন তার সঙ্গে। শপথের অনুষ্ঠানের পর বিজেপির কর্মকর্তাদের সম্বোধিত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ আগামী 6 ডিসেম্বর রবিবার দেশজুড়ে সিটেট অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আজ অনলাইন আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়েছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদের এই সম্পর্কে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীরা citet.nic.in অথবা www.cbsc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন দাখিল করতে পারবেন। আবেদন দাখিলের অন্তিম তারিখ শেষ হচ্ছে আগামী 10 জুন। 15 জুন পর্যন্ত অনলাইনে আবেদনের মাশুল দেওয়া যাবে। আগামী 6 সেপ্টেম্বর দেশের 132টি শহরে 27টি ভাষায় এই পরীক্ষা গ্রহণ করা হবে। স্ত্রীর সঙ্গে পশুর মতো ব্যবহার করা যায় না, তারও সম্মানের সঙ্গে বাঁচার অধিকার রয়েছে। গার্হস্থ্য হিংসার এক মামলায় অভিযুক্ত এক ব্যক্তির আগাম জামিনের আবেদন খারিজ করতে গিয়ে এমনই কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি পিবি বাড়ালের বেঞ্চে মামলার শুনানি চলছিল সোমবার। ভারতীয় ন্যায়সংহিতার একাধিক ধারায় অভিযুক্ত ওই ব্যক্তি আগাম জামিনের আবেদন করেছিলেন। এর আগে পাটনা উচ্চ আদালতেও তার আবেদন খারিজ করেছিল। অভিযোগ, মদ্যপ অবস্থায় প্রথম স্ত্রীকে মারধর করে অভিযুক্ত। তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়ায় মাথা গিয়ে ইটে লাগে। পরে লাঠি দিয়েও হামলা করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি 3 বিয়ে করেছিলেন, যদিও অভিযোগকারিণীকে নিজের স্ত্রী বলে মানতে চাননি তিনি। শুনানির সময় বিচারপতি বাড়ালে বলেন, স্ত্রীর সঙ্গে পশুর মতো ব্যবহার করার কোনো যুক্তি হতে পারে না। অন্যদিকে বিচারপতি কুমার অভিযুক্তকে প্রশ্ন করে বলেন, কেন স্ত্রীকে মারধর করতে চান? নিয়মিত জামিনের জন্য আবেদন করুন। বিচারপতি আরও বলেন, আপনার 3 জন স্ত্রী। এভাবে শারীরিক নির্যাতন চালিয়ে গেলে এই স্ত্রীও একসময় আপনাকে ছেড়ে চলে যাবে। উত্তর করিমগঞ্জ কেন্দ্রে দীর্ঘদিনের অবহেলিত সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছেন নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমদ। নির্বাচনে জয়লাভের পর দলীয় কর্মসূচিতে যোগ দিতে গুয়াহাটি গিয়েছিলেন তিনি। কেন্দ্রে ফিরে এসেই উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দিয়ে প্রশাসনিক ও বিভাগীয় স্তরে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন। বিশেষ করে এলাকার ভাঙাচোরা রাস্তা, দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং গ্রামাঞ্চলের যাতায়াত সমস্যার দ্রুত সমাধানে তিনি তৎপর হয়ে উঠেছেন। সেই ধারাবাহিকতায় রবিবার জেলা পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন বিধায়ক জাকারিয়া আহমদ। বৈঠকে উত্তর করিমগঞ্জ কেন্দ্রের বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলের রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সাধারণ মানুষ যে দুর্ভোগের শিকার হচ্ছেন,
সেই বিষয়গুলি গুরুত্ব সহকারে বিভাগীয় কর্তৃপক্ষের সামনে তুলে ধরেন বিধায়ক। বিশেষত বর্ষাকালে বহু গ্রামের রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে স্কুল কলেজগামী ছাত্রছাত্রী, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স এবং সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াতে চরম সমস্যার সৃষ্টি হয়। এসব বাস্তব সমস্যার দিক তুলে ধরে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি। শুধু শহরাঞ্চল নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও বিশেষ গুরুত্ব আরোপ করেন বিধায়ক। জাপানি এনসেফ্যালাইটিস এবং অ্যাকিউটে এনসেফ্যালাইটিস সিন্ড্রোম প্রতিরোধে হাইলাকান্দি জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। হাইলাকান্দির স্কুল পরিদর্শক তথা জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক তাপস দত্ত সোমবার একে সরকারি নির্দেশের মাধ্যমে জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এই মর্মে পদক্ষেপ নিতে বলেছেন। এতে বলা হয়েছে, জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিদিনের প্রাতঃকালীন সভায় শিক্ষার্থীদের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতার বার্তা প্রচার করতে হবে। পাশাপাশি ছাত্রছাত্রীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং মশার কামড় থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিতে বলা হয়েছে। এই নির্দেশে সচেতনতার জন্য এই মারাত্মক রোগের লক্ষণসমূহ জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, যদি কোনো শিক্ষার্থীর মধ্যে তীব্র জ্বর, মাথা ব্যথা, শরীরে কাঁপুনি, বমি বমি ভাব বা বমি হওয়া, গাঢ় শক্ত হয়ে যাওয়া, হিচুনি অথবা মানসিক অবস্থার পরিবর্তন, যেমন সামান্য বিভ্রান্তি থেকে শুরু করে তীব্র অস্থিরতা বা অচেতন হয়ে পড়ার মতো লক্ষণ দেখা যায়, তবে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। টানা কয়েকদিনের বৃষ্টিপাতে আনিপুর সাবওয়ের উভয় পাশের অ্যাপ্রোচের মাটি গলে নাজেহাল অবস্থা। পরিস্থিতি এমন আকার ধারণ করেছে যে ছোট যান চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটেও সেতুতে ওঠা মুশকিল হয়ে পড়েছে। এ অবস্থায় যদি অ্যাপ্রোচের উভয় পাশের মাটিতে সেন্ট্রি পাথর দেওয়ার ব্যবস্থা হাতে না নেওয়া হয়, তাহলে পথচারী বা ছোট যানবাহন দুর্ঘটনার কবলে পড়তে পারে। এদিকে বর্ষার মরশুমে প্রায়ই সিংলা নদীর জলস্তর অধিক থাকে। এতে যদি কোনো দুর্ঘটনা সংঘটিত হয় তাহলে প্রাণহানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। অন্যদিকে আনিপুরে সিংলা নদীর উপর নতুন বেইলি সেতুর নির্মাণ কাজে হাত পড়েছে। এখন পর্যন্ত মোট 6টি পিলারের নির্মাণ কাজ প্রাথমিক পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শিলচরের রংপুর শিমুলতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত 4টি বসতবাড়ি। পাশাপাশি ভস্মীভূত হয়েছে 6টি অটো, 2টি বাইক, গুরুত্বপূর্ণ নথিপত্র, বিভিন্ন পণ্য সামগ্রী ও খাদ্যদ্রব্য। জানা গেছে, সোমবার ভোরে হঠাৎ করেই শিমুলতলা এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করলে একের পর এক বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। ঘটনার খবর পেয়ে শিলচর সদর রাজস্ব চক্রের লটমণ্ডল ও চক্রস্তরীয় দ্রুত প্রতিক্রিয়ার দলের স্বেচ্ছাসেবকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যে অংশ নেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে জরুরি ত্রাণ সামগ্রী হিসাবে ত্রিপল ও বাসনপত্র তুলে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব গ্রহণের কাজ চলছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট না হলেও তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।